গত 2 দিন আগে ইসলামী ছাত্র শিবিরের একটি আলোচনা সভায় একজন শ্রোতা একটি প্রশ্ন করতেছিলেন যে ইসলামিক দৃষ্টিতে গণতন্ত্র সম্ভব কিনা। তো সেই যে বক্তা ছিল সেই বক্তা এটার সঠিক উত্তরটা দিতে পারেনি, অর্থাৎ মানে উত্তরটা আমার কাছে সঠিক মনে হয়নি। তো সেটাকে আমি সাবজেক্ট ধরে আজকে একটু আলোচনা করব। অর্থাৎ যে ইসলামের সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক আছে কিনা, আলোচনার টপিকসটা হচ্ছে এটা। তো এই বিষয়টা আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে তাকাইতে হবে যে এই যে আমরা বর্তমানে যে গণতান্ত্রিক ব্যবস্থায় বসবাস করতেছি, এই গণতান্ত্রিক ব্যবস্থার উৎপত্তি কিভাবে হইল সেটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা না করলে ওই আলোচনাটা ফুলফিল হবে না। তো আমরা বর্তমানে যে গণতান্ত্রিক ব্যবস্থায় বসবাস করতেছি সেটা হচ্ছে একটা বিশ্বব্যাপী গণতান্ত্রিক ব্যবস্থার সিস্টেম, অর্থাৎ রিপাবলিক রাষ্ট্র। রাষ্ট্রের একটি সিস্টেমের ভিতরে আমরা বসবাস করতেছি। এই সিস্টেমটাকেই সারা বিশ্বে স্বীকৃত। বর্তমান রিপাবলিকান রাষ্ট্রে একটি সংবিধান থাকে, সেখানে জনগণের অধিকার থাকে, সেখানে সার্বজনীন ভোটাধিকার থাকে, একটি সরকার থাকে, সরকার পরিচালনার জন্য সংবিধান থাকে। তো তারপরে রাষ্ট্র, ইন্ডিভিজুয়াল রাষ্ট্র, এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের সম্পর্কের আপনার নিয়ম কানুনও আছে। এবং এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে চাইলে আক্রমণ করতে পারে না সেই আগের যুগের মতো। তো এরকম একটা সিস্টেমের মধ্যে আমরা বসবাস করতেছি। এই সিস্টেমটাকে আমরা বলতেছি রিপাবলিকান সিস্টেম, এবং বা এটাকে এক কথায় বলা হয় গণতান্ত্রিক ব্যবস্থা বা ডেমোক্রেটিক সিস্টেম। তো এই যে ডেমোক্রেটিক সিস্টেমটা, এটার উৎপত্তি কিভাবে? এটার উৎপত্তি হচ্ছে ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবের আগে কি ছিল? ফরাসি বিপ্লবের আগে ছিল এম্পায়ার স্টেট, অর্থাৎ রাজা শাসিত সাম্রাজ্য। একজন রাজা থাকবে, সেই রাজা একটি নির্দিষ্ট এলাকা শাসন করবে, সেই রাজার কিছু প্রজা থাকবে। প্রজা মানে ওই সাম্রাজ্যের অধীনে বসবাস কৃত জনগোষ্ঠী। তাদেরকে রাজা প্রজা হিসাবে ডিক্লেয়ার করে, তারপরে তাদেরকে রাজা তার সাম্রাজ্যের যে জমি সেটা চাষ করতে দেয়। সেই জমিতে চাষাবাদ করে তারা রাজাকে খাজনা দেয়। বৃহৎ অংশ, একটু বড় অংশ রাজাকে খাজনা দেয়, আর বাকি অংশ দিয়ে তারা কোন রকমের জীবনযাপন করে। এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা হচ্ছে অর্থনৈতিকভাবে এই ব্যবস্থা হচ্ছে এগ্রিকালচারাল সিস্টেম। এই এগ্রিকালচারাল সিস্টেমটাই ফিউডালিজমের মূল ভিত্তি। আমরা এম্পায়ার স্টেটকে সাধারণত রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় ফিউডালিজম। তো এই যে এম্পায়ার স্টেটের যে যারা জমি চাষ করতো তাদেরকে বলা হতো ভূমিদাস। এই ভূমিদাসটা আসছে হচ্ছে আপনার দাস ব্যবস্থা থেকে। তারা দাস ব্যবস্থা থেকে মুক্ত হয়ে আপনার এম্পায়ার স্টেটে এসে ভূমিদাসে পরিণত হয়। তো এই ব্যবস্থাটা ভাঙা শুরু হয় আপনার 1700 সালের দিক থেকে। এটার বিরুদ্ধে আপনার কথাবার্তা শুরু হয়। এখন কথাবার্তা শুরু হওয়ার কিছু তো ভিত্তি লাগে। সেই ভিত্তিটা হচ্ছে এটার সাথে আবার ইকোনমি জড়িত। যেমন মনে করেন যে ফিউডালিজমের মধ্যে ওই এগ্রিকালচারাল সিস্টেম, এটা এগ্রিকালচারাল সিস্টেমে রাজার সাথে প্রজার সম্পর্কটাই হচ্ছে খাজনা দেওয়া নেওয়া। খাজনা দিতে গেলে প্রজাকে তো চাষাবাদ করতে হবে। এখন রাজা তো আর প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, ফসল উৎপাদন হওয়া না হওয়া এগুলির সাথে রাজার কোনো সম্পর্ক ছিল না। রাজার সম্পর্ক ছিল নির্দিষ্ট হারে খাজনা দিতে হবে। এখন প্রজারা ফসল উৎপাদন কিভাবে করলো, ফসল কম উৎপাদন করলো না বেশি করলো, সেদিকে রাজা তাকাইতো না। রাজা যা বলতো সেটাই আইন। ওইটাই হচ্ছে আপনার এম্পায়ার ইরা, যেটা এম্পায়ার ইরা মানে সাম্রাজ্যের রাজা শাসিত সাম্রাজ্যের যে যুগ। এটার সিস্টেমটাই ছিল এটা। এই সিস্টেমের কারণে আপনার এই সিস্টেমের ভিতরেও আপনার গড়ে উঠলো নানান ধরনের শ্রেণী ভিত্তিক
আপনার সমাজ, হ্যাঁ, কামার কুমার জেলে তাঁতি, হ্যাঁ, শ্রেণীভিত্তিক সমাজ, এইগুলিকে কুটির শিল্প বলা যায়। হ্যাঁ, তো এই সমস্ত কুটির শিল্পগুলিতে যখন আপনার ওই যে বিজ্ঞানের নানান আবিষ্কারগুলি যুক্ত হইতে থাকে, এই কুটির শিল্প আস্তে আস্তে তাদের উৎপাদন বাড়াইতে বাড়াইতে, হ্যাঁ, বাড়তে বাড়তে এইগুলি ছোটখাটো শিল্প পরে বড় বড় শিল্পের রূপ নিল। তাহলে দেখা যাচ্ছে যে এই যে এগ্রিকালচারাল মোড অফ প্রোডাকশন, হ্যাঁ, এই এগ্রিকালচারাল মোড অফ প্রোডাকশনের ভিতরে আপনার গড়ে উঠলো একটা ইন্ডাস্ট্রিয়াল মোড অফ প্রোডাকশন। হ্যাঁ, তো ইন্ডাস্ট্রিয়াল মোড অফ প্রোডাকশনকে বিকশিত হইতে গেলে তো তাকে রাজার অধীনে থাকলে হবে না। রাজার ইন্টারেস্ট তো হচ্ছে আপনার খাজনার দিকে। হ্যাঁ, তো রাজা যদি ইন্ডাস্ট্রিয়াল ব্যবস্থা থেকে যদি খাজনা নেয়, তাহলে কি হবে? একদিক দিয়ে শ্রমিকরা ঠিকমতো মজুরি পায় না মালিকের কাছ থেকে, মালিকরা প্রফিট করতে পারবে না। হ্যাঁ, প্রফিট করতে পারবে না, কারণ রাজাকে যদি খাজনা দেয় সে প্রফিট করবে কিভাবে? এই যে একটা মোড অফ প্রোডাকশনের মধ্যে আরেকটা মোড অফ প্রোডাকশনের যে জন্ম, এই জন্মটা নিয়ে এই দুইটা মোড অফ প্রোডাকশনের মধ্যে একটা কনফ্লিক্ট হয়। হ্যাঁ, এই কনফ্লিক্টের ভিতর দিয়ে আপনার ইয়ে হয় যে এই ইন্ডাস্ট্রিয়াল যে মোড অফ প্রোডাকশন, হ্যাঁ, যেটাকে ক্যাপিটালিজম বলা হয়। হ্যাঁ, অর্থাৎ ক্যাপিটালকে রুলিং করার নামই হচ্ছে ক্যাপিটালিজম। হ্যাঁ, একটা পুঁজি নিয়ে একটা ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা গড়ে উঠবে, তারপরে সেই পুঁজিটা আবার রান করতে করতে এই পুঁজিটা বাড়বে। হ্যাঁ, দিস ইজ কল্ড ক্যাপিটালিজম। তো এই যে ক্যাপিটালিজম সিস্টেমটা, এই ক্যাপিটালিজম সিস্টেমের সাথে সম্পর্কিত হচ্ছে শ্রমিকরা। হ্যাঁ, এখন এই শ্রমিকরা আসলো কোত্থেকে? ওই যে ভূমিদাস থেকে আয়সা তারা শ্রমিকে পরিণত হইলো। এখন ভূমিতে আপনার উৎপাদনের ঘাটতি দেখা দিল, এই নিয়ে একটা অরাজকতা তৈরি হইলো। তো ফলে স্বাভাবিকভাবে দুইটা মোড অফ প্রোডাকশনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হইলো। তো এই দ্বন্দ্বের ফলে আপনার ঘটলো বড় ধরনের একটা বিপ্লব, যেটাকে আমরা বলি ফরাসি বিপ্লব। হ্যাঁ, ওই ফরাসি বিপ্লবের একটা কিন্তু আপনার ইয়ে আছে, এটার একটা আলাদা ইতিহাস আছে। হ্যাঁ, এটা আপনারা পড়ে নিয়েন গুগলে সার্চ করে। তো ফরাসি বিপ্লবের থেকে আপনার ওই যে জনগণের রাষ্ট্রের ধারণাটা আসলো। যদিও আপনার ফরাসি বিপ্লবের পরে জনরাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া শুরু হইলো। তো জনরাষ্ট্র ফরাসি বিপ্লবের কাল ছিল কিন্তু আপনার 10 বছর। হ্যাঁ, সেই 1789 সাল থেকে 1799 সাল ধরা হয়। হ্যাঁ, কারণ 99 সালে আপনার নেপোলিয়ন ক্ষমতায় আসার পর আপনার ফরাসি বিপ্লবের অবসান ঘটে। তো সেই ফরাসি বিপ্লবের পর যে জনরাষ্ট্রগুলি গঠিত হয়, এইটা দেখে আপনার সারা ইউরোপে এটার একটা ঢেউ পড়ে। হ্যাঁ, ঢেউ পড়লেই কি হবে? তখনও তো আপনার এই যে রাজা শাসিত যে সমাজ, রাজারা তো তখনও আপনার দুর্বল হয়ে যায় নাই। হ্যাঁ, তো ফলে ওই আপনার অনেক বছর লাগছে আপনার ওই যে ইয়ের সাথে রাজাদের সাথে আপনার ওই যে জনরাষ্ট্র ভিত্তিক রাষ্ট্র এবং রাজা শাসিত রাষ্ট্র, এই যে দুইটা ব্যবস্থা, এই দুইটা ব্যবস্থার মধ্যে আপনার পাল্টাপাল্টি যুদ্ধ, কখনো গিয়া ওই জনগণ গিয়া আপনার রাষ্ট্র দখল করে। হ্যাঁ, বা পুঁজিপতিরা গিয়া রাষ্ট্র দখল করে, আবার রাজা আইসা তার সৈন্য সামন্ত নিয়ে আবার এটাকে পুনরুদ্ধার করে। এরকম ভাবে চলতে চলতে শেষ পর্যন্ত ওই দুইটা ব্যবস্থার মধ্যে একটা মীমাংসা হইল। মীমাংসাটা হইলো এরকম যে ঠিক আছে, রাজা থাকবে, হ্যাঁ, কিন্তু শাসনতন্ত্র পরিচালনার দায়িত্ব জনগণের হাতে দিয়ে দিবে। হ্যাঁ, সেইভাবে একটা মীমাংসা হইলো। হ্যাঁ, ফলে দেখবেন যে আপনারা অনেক জায়গায় কিন্তু ইউরোপের অনেক দেশে কিন্তু এখনো রাজা রয়ে গেছে। হ্যাঁ, এমনকি আপনার ইংল্যান্ডে তো আছেই, এমনকি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, হ্যাঁ, আপনার সাউথ আফ্রিকা, এরা এখনো কিন্তু ব্রিটিশ রানীর অধীনে। হ্যাঁ, তো যাই হোক, সেটা আরেকটা ভিন্ন আলোচনা। তো এই যে তাদের মধ্যে যে একটা ইয়ে হইলো, একটা মীমাংসা হইলো, মীমাংসার ফলে যেটা হইলো যে জনগণ ভোটাধিকারের মাধ্যমে সরকার গঠন করবে এবং সরকার রাষ্ট্র পরিচালনা করবে। রাজা এখানে কোনো হস্তক্ষেপ করবে না। রাজাকে শুধু রাষ্ট্র তার ট্যাক্সের একটা অংশ দিবে। হ্যাঁ, তার ভরণ পোষণের জন্য। হ্যাঁ, আর এমনি সরকার জনগণের আয় উন্নতি, হ্যাঁ, জনগণের ভালো মন্দ এগুলি দেখভালের দায়িত্ব নিবে সরকার। হ্যাঁ, সেই সরকারটা আবার
জনগণের ভোটাধিকারী নির্বাচিত হবে। তো এই যে জনগণের ভোটাধিকার, এই ভোটাধিকারটা তো আর এমনি এমনি প্রতিষ্ঠিত হয় না, এটা প্রতিষ্ঠিত হইতে প্রায় 100 বছর লাগবে। হ্যাঁ, প্রথমে দাবি ছিল এরকম যে যারা ট্যাক্স দেয়, হ্যাঁ, সরকারকে, তারাই শুধু ভোট দিতে পারবে। হ্যাঁ, তারপরে আবার বয়স ভিত্তিক সমস্যা দেখা দিছে। শুধু বয়স্করাই ভোট দিবে, তারপরে বয়স আস্তে আস্তে কমছে। এইভাবে সার্বজনীন ভোটাধিকার প্রতিষ্ঠা হইতে প্রায় 100 বছর লাগছে। আর নারী ভোটার তো, নারীদেরকে তো ভোটাধিকারই ছিল না। এমনকি ইংল্যান্ডেও নারী ভোটার ছিল না। ইংল্যান্ডে নারী ভোটারদের ভোটাধিকার প্রতিষ্ঠা হইতে প্রায় 150 বছর সময় লাগবে। ইউরোপেও এরকম ছিল। তো এইভাবে আস্তে আস্তে আপনার ইয়ে থেকে, ওই ফিউডালিজম থেকে আপনার ক্যাপিটালিজমের উৎপত্তি হয়। ক্যাপিটালিজম বলতেছি এই কারণে যে এটা পুঁজিতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, এই জন্য এটাকে বলা হচ্ছে ক্যাপিটালিজম। তো ক্যাপিটালিজম রাষ্ট্রের বিকাশের মূল ভিত্তিটাই হচ্ছে একটি রিপাবলিক রাষ্ট্র বা গণতান্ত্রিক রাষ্ট্র, যে রাষ্ট্রে জনগণের ভোটাধিকার থাকবে। এরকম একটা গণতান্ত্রিক রাষ্ট্র না থাকলে ক্যাপিটালিজমের উৎপত্তি আসলে সম্ভব না। হ্যাঁ, এটা একটা ভাইস ভার্সা সম্পর্ক, যে রিপাবলিক রাষ্ট্র এবং ক্যাপিটালিজম, ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম, এই দুইটা ভাইস ভার্সা সম্পর্ক, একটার সাথে আরেকটা এমন ভাবে ইন্টার রিলেটেড যে একটা না থাকলে আরেকটার অস্তিত্ব থাকে না। হ্যাঁ, অর্থাৎ ক্যাপিটালিজম রাষ্ট্রগুলিকে টিকে থাকার জন্য তাদের দরকার হচ্ছে একটা রিপাবলিকান রাষ্ট্র। রিপাবলিকান রাষ্ট্র না হলে সেখানে ক্যাপিটালিজম ডেভেলপই করতে পারবে না। এখন আসেন আলোচনা করি আমরা ওই ক্যাপিটালিজম, এই যে রিপাবলিক রাষ্ট্র বা গণতান্ত্রিক যে ধারণাটা তৈরি হইলো, এটার সাথে আসলে ইসলামের কোনো সম্পর্ক আছে কিনা। হ্যাঁ, ইসলামের সাথে সম্পর্ক আছে। তো কিরকম, রিপাবলিক রাষ্ট্রের মূল ভিত্তিটাই হচ্ছে আপনার ব্যক্তিবোধ, অর্থাৎ ব্যক্তির স্বাধীনতা। হ্যাঁ, সেখানে একজন ব্যক্তির অধিকার থাকবে, ব্যক্তির ক্ষমতা থাকবে রাষ্ট্রের উপরে, ব্যক্তির সম্পত্তি থাকবে। হ্যাঁ, ব্যক্তির আয় পেশা নির্ধারণের অধিকার থাকবে। হ্যাঁ, এই যে কনসেপ্টগুলি নিয়ে আপনার তৈরি হয়েছে রিপাবলিক রাষ্ট্র। হ্যাঁ, এই যে ব্যক্তিবোধ, হ্যাঁ, এই ব্যক্তিবোধটা কিন্তু আপনার ফিউডাল রাষ্ট্রে ছিল না বা রাজা শাসিত রাষ্ট্রে ছিল না। রাজা শাসিত রাষ্ট্রে ব্যক্তি ছিল জমির অধীন, অর্থাৎ জমিতে চাষ না করলে সেই ব্যক্তির আয় রোজগারের আর কোনো রাস্তা ছিল না, এবং জমিতে চাষ করবে, রাজাকে ট্যাক্স দিবে। এই জন্য এটাকে বলা হচ্ছে ভূমিদাস। অর্থাৎ এখানে ব্যক্তিবোধ বলতে কিছু ছিল না, ব্যক্তির কোনো স্বাধীনতা ছিল না, ব্যক্তির কোনো সম্পত্তি ছিল না। যখন এই ফিউডালিজমের মধ্যে ওই ব্যক্তি স্বাধীনতার ধারণাটা আসলো, কথাটা আসলো, হ্যাঁ, তখনই কিন্তু মানে আপনার ফিউডালিজম ভাঙ্গা শুরু হইলো। কারণ ব্যক্তির স্বাধীনতাটা এবং ব্যক্তির অধিকার, হ্যাঁ, এইটা তখন একটা বিশাল একটা ব্যাপার ছিল। হ্যাঁ, মানুষের যেমন আপনার খাঁচার থেকে পাখিকে মুক্ত বাতাসে ছেড়ে দিলে যেরকম হয়, হ্যাঁ, যে সেরকম আর কি। হ্যাঁ, তো তারা একটা বন্দি জীবন যাপন করতেছিল শত শত হাজার বছর ধরে। হ্যাঁ, সেখান থেকে তারা একটা মুক্ত স্বাধীন জীবন কথা বলা হচ্ছে। একটা রাষ্ট্রের অধীনে, রাষ্ট্র তাদের পেশার উপরে কোনো হস্তক্ষেপ করবে না, তারা স্বাধীন পেশা থাকতে পারবে, তাদের ব্যক্তি অধিকার থাকবে, রাষ্ট্র পরিচালনার অধিকার থাকবে। এই যে এটা একটা বিশাল ব্যাপার ছিল ওই ইয়াদের জন্য, ভূমিদাসদের জন্য। ফলে রাতারাতি ওই ইয়াগুলি ভেঙে গেল, ওই যে আপনার ফিউডালিজমটা ভেঙে গেল। হ্যাঁ, এবং রিপাবলিকান রাষ্ট্র দাঁড়াইলো। তাহলে রিপাবলিকান রাষ্ট্র দাঁড়ানোর পিছনে মূল ভিত্তিটাই হচ্ছে ব্যক্তিবোধ, ব্যক্তির অধিকার। হ্যাঁ, এই ব্যক্তির অধিকারটা যেহেতু রিপাবলিকান রাষ্ট্রের মূল ভিত্তি, হ্যাঁ, কাজে আমরা দেখব যে এখন ইসলামের মধ্যে এই ব্যক্তিবোধটা, ব্যক্তি স্বাধীনতাটা আছে কিনা। আচ্ছা, আপনারা জানেন যে ইসলামের মধ্যে আপনার সম্পত্তির অধিকার দেওয়া আছে, আপনার সম্পত্তির বন্টন ব্যবস্থা আছে। সম্পত্তির বন্টন ব্যবস্থা একদম কোরআনের নির্দেশ মোতাবেক। তো সম্পত্তির বন্টন ব্যবস্থা যেহেতু আছে, তাইলে ব্যক্তির সেখানে ব্যক্তিবোধ আছে, তাহলে ব্যক্তির অধিকার আছে। তো এই শুধু তাই না, আপনি দেখেন যে এখানে আলেমিয়া জাহেলিয়া যুগে একটা কন্যা সন্তান জন্ম দেওয়ার পর সেই কন্যা সন্তানকে মেরে ফেলা হতো। হ্যাঁ, সেখানে
ইসলাম সেই কন্যা সন্তান সেই নারী অধিকার প্রতিষ্ঠা করছে, সেই কন্যা সন্তানকে মেরে ফেলার যে নিয়ম সেটা তো আপনার বন্ধ করছেই, তার উপরে নারীদেরকে সম্পত্তির অধিকার দিছে। হ্যাঁ, এইটা কত ওই সময়ে যে এটা একটা কত বড় বিশাল একটা বৈপ্লবিক কর্ম। হ্যাঁ, সেটা আজকের যুগে দ্বারা এটাকে মেজারমেন্ট করা যাবে না। হ্যাঁ, তো ওই যে আপনার সম্পত্তির অধিকার দিয়া যে ব্যক্তি বোধটা ইসলামে তৈরি হয়েছে, হ্যাঁ, ফলে দেখা যাচ্ছে যে ইসলামে আপনার ব্যক্তি বোধ এবং ব্যক্তির অধিকার, হ্যাঁ, এই বিষয়গুলি ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই মানুষ সেটা ভোগ করত। সূরা আন-নাজমের একটা জায়গায় বলা আছে, মানুষ নিজের জন্য যা অর্জন করে তাই তার থাকবে। হ্যাঁ, এখানে কিন্তু মানুষ যে পরিশ্রম করে যে উৎপাদন করে সেই উৎপাদনটা তারই থাকবে। হ্যাঁ, পরিশ্রম করে সে যদি একটা ঘর বানায় এই ঘরটা তারই থাকবে, অর্থাৎ পরিশ্রম করে যে সে যে সম্পত্তি অর্জন করবে সেটা তারই থাকবে। হ্যাঁ, তাইলে এইটা একটা বিশাল আপনার একটা বৈপ্লবিক ঘটনা। হ্যাঁ, যে এটা তখন থেকে ইসলামে তখন থেকে ব্যক্তিবোধের ধারণাটা ছিল। পরবর্তীতে আমরা দেখি যে ইসলামী শাসন ব্যবস্থায়ও আপনার মতবাদ পরামর্শ ভিত্তিক একটা ব্যবস্থা ছিল সেখানে, অর্থাৎ শাসন ব্যবস্থায় জনগণের মতামত বা পরামর্শ নেওয়াটা এটাও কিন্তু আপনার কোরআনের নির্দেশ। এখানে দেখেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি শাসনের সর্বোচ্চ কর্তৃত্ব আল্লাহ। হ্যাঁ, সূরা ইউসুফে আছে যে শাসন তো আল্লাহ ছাড়া আর কারোর জন্য নয়, মানুষ আল্লাহর প্রতিনিধি হিসেবে পৃথিবীতে দায়িত্বপ্রাপ্ত। আবার সূরা আল বাকারাতে আছে, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বা খলিফা সৃষ্টি করব। আবার এখানে পরামর্শ দেওয়া আছে যে সিদ্ধান্ত গ্রহণে জনগণ এবং বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করা ফরজ সমান। হ্যাঁ, তারা নিজেদের কাজ পরামর্শের মাধ্যমে সম্পন্ন করবে। সূরা আস-সূরা। এই যে ইসলামে যে আপনার এই যে জনগণের সাথে পরামর্শ করে শাসনতন্ত্র পরিচালনা করা, হ্যাঁ, এটা কিন্তু কোরআনে বাধ্যতামূলক করে দিছে। হ্যাঁ, তাহলে আপনারা ইসলামে গণতন্ত্র কোথায় পান না? গণতন্ত্র তো ইসলাম থেকেই উৎপত্তি, গণতন্ত্রের বীজ তো ইসলামের মধ্যে। হ্যাঁ, এখন আমরা দেখব যে এই যে ইসলামের যে এই যে পরামর্শমূলক যে প্রতিনিধি পরামর্শ এবং পরামর্শমূলক যে শাসন ব্যবস্থা, হ্যাঁ, এইটা কিভাবে আপনার ইউরোপীয় দর্শনকে প্রভাবিত করছে আমরা এখন, হ্যাঁ, সেটা দেখবো। কাজে এটা পাইলে আমরা দেখব যে ওই এখান থেকেই রিপাবলিক ধারণার উৎপত্তি। আপনার 1700 সাল থেকে 1800 সাল পর্যন্ত আপনার এনলাইটেনমেন্ট নামে একটা মতবাদ, হ্যাঁ, আপনার ইউরোপে ব্যাপক আপনার জনপ্রিয়তা অর্জন করে। এনলাইটেনমেন্টটা কি? এটা হচ্ছে আপনার ফরাসি দার্শনিক রুশো, হ্যাঁ, রুশোর একটা একটা মতবাদ। হ্যাঁ, এটার নাম এটাকে বলা হচ্ছে এনলাইটেনমেন্ট। এনলাইটেনমেন্ট মানেই হচ্ছে আপনার অন্ধকার থেকে আলোর জগতে প্রবেশ। হ্যাঁ, এই যে অন্ধকার থেকে আলোর জগতে প্রবেশের একটা একটা তাত্ত্বিক একটা আলোচনা, হ্যাঁ, এই আলোচনাটা, এই এনলাইটেনমেন্ট আলোচনাটাই কিন্তু আপনার মানুষকে সংগঠিত করছে ফরাসি বিপ্লব ঘটাইতে। এই যে একটা এই যে এনলাইটেনমেন্ট যে ধারণাটা ওই জ্যাক রুশো, এই কারণেই কিন্তু রুশো বিখ্যাত। হ্যাঁ, এবং তার সাথে ফরাসি বিপ্লবের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, আচ্ছা, 8ম থেকে 1500 শতাব্দীতে ইউরোপের শাসন ব্যবস্থায় ইসলামের প্রভাব, হ্যাঁ, এইখানেই আপনার আসে যে ইসলাম কিভাবে, হ্যাঁ, আপনার ওই যে এনলাইটেনমেন্ট যে ধারণাটা, হ্যাঁ, এই ধারণাটার সাথে ইসলামের সম্পর্কটা কি? আচ্ছা, এই সম্পর্কের
সূত্র খুঁজতে গেলে আমাদেরকে ঢুকতে হবে রুশোর দর্শনের ভিতরে। প্রথমত রুশো কে ছিলেন? রুশো ছিলেন আপনার 1800 শতাব্দীর একজন ফরাসি দার্শনিক। রুশোর যে চিন্তা, সেই চিন্তার সবচেয়ে বিখ্যাত সাবজেক্ট হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি। তিনি বলতেছেন, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার হি ইজ ইন চেইন। অর্থাৎ মানুষ জন্মগতভাবে স্বাধীন, কিন্তু সমাজের অন্যায় ব্যবস্থায় সে বন্দী হয়ে পড়ে। তাহলে এখানে উনি ফ্রিডমকে ইন্ডিকেট করতেছেন। রুশো বিশ্বাস করতেন রাষ্ট্রের ভিত্তি হবে জনগণের ইচ্ছা, জেনারেল উইল। শাসন হবে ন্যায় ও সমতার উপর। রাষ্ট্র জনগণের প্রতিনিধি, শাসক নয়। এই হচ্ছে রুশোর চিন্তার ভিত্তি। এখন আসেন এটার সাথে তাহলে ইসলামের চিন্তার ভিত্তিটার সাথে একটু মিলাই। ইসলামের মূল রাজনৈতিক দর্শন কি? আল্লাহর সার্বভৌমত্ব, মানবের খিলাফত। খিলাফত মানে প্রতিনিধিত্ব, সূরা বা পরামর্শ নীতি, ন্যায়, সমতা ও জবাবদিহিতা। মিলছে? ইসলামে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় চুক্তি, যেটাকে বলে বায়াত, ন্যায় বিচার ও সমষ্টিক দায়িত্ববোধের উপর, যা অনেকাংশে রুশোর সোশ্যাল কন্ট্রাক্টের ভাবনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এবার বুঝতে পারতেছেন তো যে কোথায় আপনার ইসলামের সাথে এনলাইটেনমেন্ট এবং রুশোর চিন্তার মিল। এই যে রুশোর চিন্তা, এই চিন্তার ভিত্তিতেই আমি যে আগেই বললাম যে আপনার ফরাসি বিপ্লবের রুশোর চিন্তার একটি বিশাল প্রভাব ছিল। তারপর ফরাসি বিপ্লব থেকে আসলো আপনার বর্তমান রিপাবলিক ধারণা। আমরা বর্তমানে যে রিপাবলিক যে রাষ্ট্রে বসবাস করতেছি, আমরা বাংলাদেশ আমরা করতেছি না, আমরা তো এখনো রিপাবলিক রাষ্ট্র গড়ে তুলতে পারি নাই। গড়ে তোলার চেষ্টা করতেছি আমরা 54 বছর যাবত। আমরা তো আধিপত্যবাদের ভিতরেই ছিলাম, ভারতীয় আধিপত্যবাদের ভিতরে। তো এখন আমরা যে রিপাবলিক রাষ্ট্র গঠন করতেছি বা পশ্চিমা দেশগুলিতে যে রিপাবলিক রাষ্ট্রের যে শাসন ব্যবস্থা, সেখানকার যে রাষ্ট্র ব্যবস্থা, সেখানে যে আজকের যে গণতন্ত্র, রিপাবলিক রাষ্ট্রের যে গণতন্ত্র, আজকের যে গণতান্ত্রিক ব্যবস্থা, বিশ্বব্যাপী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার যে অধীন আমরা, এই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার সাথে ইসলামের যে সম্পর্ক, এই রাষ্ট্র ব্যবস্থার বীজটাই হচ্ছে ইসলামে, এবং ইসলাম থেকেই এটা আস্তে আস্তে ঢুকছে। এখন এই যে ইসলাম থেকে যে এটা ঢুকলো, ওই যে রুশের ভিতরে যে এটা প্রভাব পড়লো, এটা সূত্রটা কি? এটা সূত্রটা হচ্ছে 8ম থেকে 1500 শতক পর্যন্ত আপনার ইউরোপে মুসলিম শাসনের বা মুসলমানদের আধিপত্য বিস্তার শুরু হয়। মুসলমানরা তারা প্রথমে স্পেন দখল করে, যেটাকে বলা হয় আন্দালুসিয়া, তারপরে সিসিলি, পরবর্তীতে বালকান অঞ্চল। এই সমস্ত অঞ্চলে যে মুসলমানদের যে প্রভাব, খিলাফত, তখন খিলাফতের যুগ ছিল। এই খিলাফতের পরে যে 1300 সাল থেকে যে আপনার অটোমান সাম্রাজ্য, এই অটোমান সাম্রাজ্যের সাথে কিন্তু আবার খিলাফতের কোনো সম্পর্ক নাই। অটোমান সাম্রাজ্য প্রচলিত এম্পায়ারিজম বা কিং স্টেট, তারা সেই ধারায় তারা শাসন করছে। খিলাফত একমাত্র ইসলামের খিলাফত ব্যবস্থার মধ্যে আপনার গণতান্ত্রিক নিদর্শনগুলি খুঁজে পাওয়া যায়। তো ওই যে খিলাফতটা ছিল কত সাল পর্যন্ত? 1300 সাল পর্যন্ত। তো 1400 সাল থেকে আপনার 1600 সাল পর্যন্ত রেনেসাঁ যুগ চলতেই ছিল। তখন তো আপনার তারা এই এম্পায়ার স্টেটের ভিতরে
হ্যাঁ, তারা ওই স্বাধীনতার নানান ধরনের দার্শনিক চিন্তা ভাবনা, হ্যাঁ, নিয়ে তারা কথা বলতেছিল। হ্যাঁ, তো এই এই যে কথা বলার প্রেক্ষিতেই তো পরবর্তীতে, হ্যাঁ, রুশোর যে এন্টাইটেলমেন্ট, হ্যাঁ, এইটার মাধ্যমেই তো বিস্ফোরণটা ঘটলো। হ্যাঁ, এই ধারাবাহিকতার ইতিহাসগুলি বিস্তারিত জানতে গেলে আপনাদেরকে একটা বই আমি সাজেস্ট করব। হুম, সেই বইটার নাম হচ্ছে দ্য ইনফ্লুয়েন্স অফ ইসলাম অন মেডিয়েভাল ইউরোপ। হ্যাঁ, এটার লেখক হচ্ছে আপনার উইলিয়াম মন্টগোমারি ওয়াট। হ্যাঁ, তিনি ধর্ম, বিজ্ঞান, প্রযুক্তি, বাণিজ্যের ক্ষেত্রে ইসলামের মধ্যযুগীয় ইউরোপের প্রভাব নিয়ে আলোচনা করেছেন। হ্যাঁ, এই বইটার কোনো বাংলা অনুবাদ নাই, এমনকি যে ইউরোপীয় মধ্যযুগের দর্শনে যে ইসলামের যে প্রভাব, হ্যাঁ, যে এইটা নিয়ে মানে বাংলায় কোনো বই লেখা হয় নাই। হ্যাঁ, তিনটা বই পাওয়া যায় ইংরেজিতে। হ্যাঁ, এর মধ্যে এই যে বইটার নাম বললাম আমি, এই বইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা পড়লে আপনাদের একটা ধারণা হবে কিভাবে যে মধ্যযুগীয় দর্শনের মধ্যে ইসলামের প্রভাব বিস্তার ঘটলো। তো পরিশেষে যেটা বলবো, হ্যাঁ, যে গণতন্ত্রের যে মূল ভিত্তি যে রিপাবলিকান রাষ্ট্র, আবার রিপাবলিকান রাষ্ট্রের যে মূল ভিত্তি সেটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তিবাদ, হ্যাঁ, ব্যক্তিবোধ। হ্যাঁ, এই ব্যক্তিবাদ, হ্যাঁ, এইটার মূল বীজ হচ্ছে আপনার ইসলামের ভিতরে। হ্যাঁ, যেখানে ইসলামের সম্পত্তির মালিকানার বন্টন ব্যবস্থা আছে। হ্যাঁ, বন্টন ব্যবস্থা থাকা মানেই সম্পত্তির মালিকানা আছে, আর সম্পত্তির মালিকানা মানেই আপনার ব্যক্তিবোধ আছে এবং ব্যক্তি স্বাধীনতা আছে। হ্যাঁ, তো এই হচ্ছে মূল বিষয়। তো আশা করি আপনাদের আলোচনাটি ভালো লাগবে। হ্যাঁ, অনেক